মজলুম জননেতা মাওলানা ভাসানী এক সংগ্রামী জীবনের ইতিহাস। একজন মানুষ যিনি ক্ষমতার জন্য রাজনীতি করেননি, যিনি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের পুরো জীবন উৎসর্গ করেছিলেন। কখনো কৃষকের পাশে, কখনো শ্রমিকের পাশে, কখনো ভাষার অধিকারের আন্দোলনে, আবার কখনো দেশের মানুষের পানির ন্যায্য অধিকারের দাবিতে। তিনি ছিলেন সর্বদা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। তিনি আর কেউ নন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আজ আমরা জানব তার সংগ্রামী জীবনের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়, শৈশব ও জন্ম। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1880 সালে সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তার জীবন ছিল সংগ্রাম ও কঠিন বাস্তবতার মধ্য দিয়ে গড়ে ওঠা। তিনি ধর্মীয় শিক্ষার পাশাপাশি নিজের চেষ্টায় জ্ঞান অর্জন করেন। পরবর্তীতে শিক্ষকতা ও ধর্মীয় শিক্ষাদানের সঙ্গে যুক্ত হন, কিন্তু সাধারণ মানুষের দুঃখ কষ্ট তাকে গভীরভাবে নাড়া দিত। একসময় তিনি উপলব্ধি করেন, শুধু ব্যক্তিগতভাবে ভালো থাকা নয়, নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যও কাজ করতে হবে। রাজনীতিতে প্রবেশ। ব্রিটিশ শাসনামলে ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তাল। 1919 সালে মাওলানা ভাসানী অসহযোগ ও খেলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। এরপর ধীরে ধীরে তিনি কৃষক ও সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। বিশেষ করে আসামের কৃষকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে বসবাসকারী মানুষের দুঃখ কষ্ট তিনি খুব কাছ থেকে দেখেছিলেন। মানুষের জন্য কাজ করতে গিয়ে তিনি সাধারণ মানুষের কাছে হয়ে ওঠেন একজন আপনজন। আর তখন থেকেই তার নামের সঙ্গে যুক্ত হয় ভাসানী নামটি। পাকিস্তান প্রতিষ্ঠার পর 1947 সালে ভারত পাকিস্তান বিভক্তির পর পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হয়। কিন্তু খুব দ্রুতই পূর্ব বাংলার মানুষের মধ্যে বৈষম্য ও বঞ্চনার অনুভূতি তৈরি। মাওলানা ভাসানী এই বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন। 1949 সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে তিনি দলটির সভাপতি হন। তার রাজনীতির মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের অধিকার, কৃষকের অধিকার, শ্রমিকের অধিকার এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা। ভাষা আন্দোলন। 1952 সালের ভাষা আন্দোলন বাঙালির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র জনতা যখন রাজপথে নেমে আসে, তখন মাওলানা ভাসানীও বাংলা ভাষার দাবির প্রতি সমর্থন জানান। রাষ্ট্রভাষার দাবিতে আন্দোলনকারীদের ওপর দমন পীড়নের প্রতিবাদ করেন তিনি। এর ফলে তিনিও পাকিস্তানি সরকারের রোষানলে পড়েন। 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন 1954 সালের নির্বাচনে পূর্ব বাংলার রাজনৈতিক ইতিহাসে বড় পরিবর্তন আসে। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল মিলে গঠন করে যুক্তফ্রন্ট। তাদের নির্বাচনী কর্মসূচির অন্যতম বিষয় ছিল পূর্ব বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা। নির্বাচনে যুক্তফ্রন্ট বিপুল বিজয় লাভ করে। এই সময় মাওলানা ভাসানী পূর্ব বাংলার অন্যতম জনপ্রিয় গণনেতা হিসেবে আরও শক্তিশালী অবস্থান তৈরি করেন। কাগমারি সম্মেলন 1957 সাল। টাঙ্গাইলের কাগমারিতে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক কাগমারি সম্মেলন। এই সম্মেলন মাওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি পাকিস্তানের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, বৈষম্য এবং পশ্চিমা শক্তির সঙ্গে ঘনিষ্ঠতার সমালোচনা করেন। এরপর তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ গঠন করেন। তার রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট হয়ে ওঠে। তিনি হয়ে ওঠেন সাম্রাজ্যবাদ, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে একজন শক্তিশালী কণ্ঠস্বর। আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে 1958 সালে পাকিস্তানে সামরিক শাসন জারি করেন আইয়ুব খান। গণতন্ত্রের পরিবর্তে দেশে প্রতিষ্ঠিত হয় সামরিক শাসন। মাওলানা ভাসানী এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যান। তিনি মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানান। পূর্ব বাংলার মানুষের স্বায়ত্তশাসন ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের সময় 1971 সালে শুরু হয় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ। মাওলানা ভাসানী মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেন। যুদ্ধের সময় তিনি ভারতে অবস্থান করেন এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠনে ভূমিকা রাখেন। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর 16 ডিসেম্বর 1971 বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতার পর 1972 সালের জানুয়ারিতে তিনি বাংলাদেশে ফিরে আসেন। স্বাধীন বাংলাদেশের মাটিতে স্বাধীনতার পরও মাওলানা ভাসানী তার সংগ্রাম থামাননি। তিনি দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার নিয়ে কথা বলতে থাকেন।
ক্ষমতার কাছাকাছি যাওয়ার পরিবর্তে তিনি সাধারণ মানুষের পাশে থাকার পথ বেছে নেন। তার কণ্ঠে বারবার উঠে আসত কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কথা। ফারাক্কা লং মার্চ মাওলানা ভাসানীর জীবনের সেবনের শেষ দিকে সবচেয়ে আলোচিত আন্দোলনগুলোর একটি হল ফারাক্কা লং মার্চ। ১৯৭৬ সালের ১৬ মে তিনি রাজশাহী থেকে ফারাক্কার উদ্দেশ্যে ঐতিহাসিক লং মার্চে নেতৃত্ব দেন। উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষের পানির ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা। বয়স তখন অনেক বেশি, কিন্তু মানুষের অধিকারের প্রশ্নে তার